তো এখন এই যে সংখ্যা পদ্ধতি, এগুলোর যোগ বিয়োগ গুণটনও দেখব, গুণ ভাগ এগুলো ক্যালকুলেটর দিয়ে করিও। সো আমরা জাস্ট যোগ বিয়োগ ইউজুয়ালি পরীক্ষায় আসে, আর যদি গুণ ভাগ আসে ওগুলো ক্যালকুলেটর দিয়ে আমরা করে ফেলতে পারবো। আচ্ছা, যোগ বিয়োগ, দশমিক সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ পিচ্চিকাল থেকে করে আসতেছ। তারপর আমরা একটা যোগ বিয়োগ করি। ধরো 7 2 9 4 3 9, এই দুইটা আমরা যোগ করব। আচ্ছা, এবার একটা কথা মনে রাখবা, এই ঘরের 10 এই ঘরের 1-এর সমান, এই ঘরের 100 এই ঘরের 1-এর সমান। তাহলে কাহিনী হচ্ছে এরকম, এই ঘরের 10 এই ঘরের 1-এর সমান, এই ঘরের 10 এই ঘরের 1-এর সমান। কেন 10? কারণ এই সংখ্যা পদ্ধতির ভিত্তি 10। এখন এটা যদি ধরো হেক্সাডেসিমাল সংখ্যা হইতো, তাহলে এই ঘরের 16 এই ঘরের 1-এর সমান, এই ঘরের 16 এই ঘরের 1-এর সমান। মানে ভিত্তি, এই ভিত্তি যত তার ইকুইভ্যালেন্ট নাম্বার এই ঘরের এটার 1-এর সমান। কাহিনী বুঝছো? তাহলে দেখো এই দুটা যোগ করার সময় আমরা কি করি, আমরা আসলে কিটা করি খেয়াল করো। 6 আর 9 15, ডেসিমালে 15 প্রকাশের জন্য কোনো ডিজিট আছে বা কোনো অঙ্ক আছে? না। তো আমরা কি করি, 15 থেকে ভিত্তি কত 10 সরায় রাখি। 15 থেকে 10 সরাইলাম, তাহলে কত থাকে 5। আমি 5 এখানে লিখলাম, কিন্তু 10 তো আসলে সরাই নাই। 10 সরাই তুমি রাখতে পারবা? 10 আমি হাতে রেখে দিছি। এই ঘরের 10 এই ঘরে হাতের 1, বুঝছো? তাহলে 3 আর 2 5, 5 আর 1 6, কুল। 7 আর 4 11, 11 প্রকাশের জন্য কি দশমিক সংখ্যা পদ্ধতিতে কোনো অঙ্ক বা ডিজিট আছে? না। তাহলে 11 আমি প্রকাশ করতে পারবো না। আচ্ছা, 11 থেকে ভিত্তিটা বাদ দিই, তো 11 থেকে 10 বাদ দিয়ে দিলাম, তাহলে কত থাকে 1 প্রকাশের উপায় আছে। ওই যে 10 বাদ দিছি, ওটা তো তুমি ফালাই দিতে পারবে না। এই ঘরের 10 এই ঘরের এই যে এখানে কি হাতের 1 হিসেবে আসবে। আমি কি বুঝাইতে পারছি? এটা বুঝলে তুমি এখন বাইনারি যোগ বিয়োগ তোমার কাছে কোনো ব্যাপারই না। শুধু বাইনারি না, যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ কোনো ব্যাপারই না। এগুলো কিছু জিনিসপাতি দেওয়া আছে, এগুলো না দেখলে হবে। দেখো 0 0 কত? 0 0 0, বাইনারি সংখ্যা পদ্ধতি, ভিত্তি কত 2, 1 আর 1 যোগ করলে হয় 2। বাইনারি সংখ্যা পদ্ধতিতে 2 প্রকাশের কোনো উপায় আছে? বাইনারি সংখ্যা পদ্ধতিতে শুধু 0 আর 1। বাইনারি সংখ্যা পদ্ধতিতে 2 প্রকাশের কোনো উপায় আছে? না। তাহলে 2 থেকে ভিত্তিটা বাদ দাও তো, কত থাকে 0 0 0। আমি 0 কিন্তু প্রকাশ করতে পারি। আচ্ছা, এখন ওই যে 2 যে বাদ দিছো, সেই 2 তো হারায় যাবে না। সেই 2 হাতের 1 হিসেবে পাশের ঘরে এই যে এখানটায় চলে আসবে, বুঝছো? হাতের 1 হিসেবে 3 নাম্বার ঘরে এই যে এখানটায় চলে আসবে, কারণ এখানকার 2 এখানকার 1-এর সমান। এবার খেয়াল করো, 1 0 1 তিনটা যোগ করলে হয় 2 প্রকাশের কোনো উপায় আছে? না। 2 থেকে ভিত্তিটা বাদ দাও 0, তাহলে 0 লিখে দিই। এখন 2 থেকে যে ভিত্তি বাদ দিছো, সেই ভিত্তিটা তো হারায় যাবে না। সেটা কি তার পাশের ঘরে এই যে এখানটায় এসে থাকবে। তাহলে 1 1 1 তিনটা 1 যোগ করলে কত হয় 3 প্রকাশের কোনো উপায় আছে? না। তাহলে 3 থেকে ভিত্তি বাদ দাও। 3 থেকে ভিত্তি বাদ দিলে কত থাকে? 3 থেকে 2 বাদ দাও। 3 থেকে 2 বাদ দিলে কত থাকে 1। ওই যে 2 বাদ দিছো, সেটা তো হাতে, সেটা হাতে কি এখানে +1 হিসেবে আসবে। তাহলে এখানে কি লাস্টে খালি এখানে একটা 1 আছে, আর কিছু নাই। এটাই কি বাইনারি যোগ। এটাই কি বাইনারি যোগ। ঠিক আছে? এখন দশমিক সহ চিন্তা করলে কি করবা? তুমি দশমিকটা ইগনোর করবা। একটা জিনিস মেক শিওর করতে হবে, দুইটা সংখ্যারই দশমিকের পরে সেম নাম্বার অফ ডিজিট হওয়া লাগবে। দশমিকের পরে দেখো, তুমি যদি চিন্তা করো, এটা কিন্তু আমি দশমিকের পরে 2 ডিজিট চিন্তা করতে পারি, ওটা দশমিকের পরে 3 ডিজিট। আমি যেটা করব, দুইটা নাম্বারেরই দশমিকের পর সেম নাম্বার অফ ডিজিট বানাবো। কেমনে? যেটা বেশি সংখ্যক আছে 3টা, বাকি সবগুলাকে 3টা কেমনে বানাবা? জাস্ট 0 দিয়ে দিলেই কাজ শেষ, বুঝছো? ধরো দশমিকের পর 2টা সংখ্যা যোগ করতে বলছে, একটা হচ্ছে এরকম আর একটা হচ্ছে 1011। তুমি কি করবা? 4টা 0 দিয়ে দিবা। তাহলে দশমিকের পর কয়টা ডিজিট? 4টা ডিজিট। এইবার তুমি দশমিকটা জাস্ট উঠায় দাও, ইগনোর করো, যোগ করো। দশমিকের পরে কয়টা ডিজিট ছিল? 3টা। তাহলে 3 ঘর পরে দশমিকটা খালি দিয়ে দিবা। বুঝাইতে পারলাম? ব্যাপারটা খুব সহজ। যেই দুটা সংখ্যা যোগ করবা, তাদের দশমিকের পরের ডিজিট সংখ্যা সেম বানাবা, সর্বোচ্চ যেই ডিজিটটা সেটা বানাবা।
তারপর দশমিকটা উঠায় চিন্তা করবা, যোগ করবা, যোগ করার পরে দশমিকের পরে যতগুলো ঘর ছিল ততগুলো ঘর বানিয়ে দিও। দেখো 1 আর 1 কত, 1 আর 0 কত আমাকে বলো, 1 আর 0 কত 1। আচ্ছা 1 আর 1 কত 2, 2 তো বসতে পারবে না, 2 থেকে ভিত্তি বাদ দিলে কত 0, হাতে আছে কত 1। ওই জিনিসটাই এমনি হিসাব করে, 1 আর 1 যোগ করলে হয় 0, হাতে থাকে 1, 1 আর 1 যোগ করলে হয় 0, হাতে থাকে 1। বুঝছো, এই যে এই জিনিসটাই 1 আর 1 যোগ করলে হয় 0, হাতে থাকে উইথ ক্যারি, উইথ ক্যারি। বুঝছো, তুমি চাইলে এভাবে মনে রাখতে পারো। তাহলে এবার দেখো 1 আর 1 যোগ করলে কত হয় 0, হাতে থাকে 1, 1 1 1, তিনটা 1 যোগ করলে যোগফল হয় 1, হাতে থাকে 1, 1 আর 1 যোগ করলে যোগফল হয় 0, হাতে থাকে 1, 1 আর 1 যোগ করলে যোগফল থাকে 0, হাতে থাকে 1। বুঝতে পারছো? এখন এগুলা ক্যালকুলেটর দিয়ে করা যায়। হ্যাঁ, এগুলা ক্যালকুলেটর দিয়ে করা যায়। তুমি ক্যালকুলেটরে গিয়ে জাস্ট বাইনারি মোডে যাবা, বাইনারি মোডে এই যে দশমিক ছাড়া চিন্তা করবা, দশমিক কিন্তু দেওয়া যায় না এখানে, 1 0 1 1, ফার্স্টে দুইটা সংখ্যার দশমিকের পরে ডিজিট সংখ্যা সেম বানাবা, তারপর যোগ করবা। দেখো 1 0 1 1, খেয়াল করো 1 0 1 1 0 1 1 প্লাস 0 1 1 0 1 1 0। দেখো তো কত হয়, 1 0 0 1, এটা 3 ঘর দশমিকের পরে ছিল, তো দশমিকের আগে এই যে এখানে তুমি দশমিকটা দিবা। বুঝছো, যে এখানে দশমিকের পরে 0 0 1, এই যে এখানে খেয়াল করছো 0.001 1 0 0 1 0। একটু সাবধানে তুলতে হবে, একটু সাবধানে তুলতে হবে। তাহলে কাহিনীটা বোঝা গেছে, তুমি যে দুইটা সংখ্যা যোগ করবা তাদের দুজনের দশমিকের পরে ডিজিট সংখ্যা সেম বানাবা। কেমনে বানাবা, যেটা ডিজিট কম সেটার পরে ততগুলা 0 দিয়ে দিবা যাতে দুইটার সেম হয়। তারপর দশমিকটা ছাড়া, দশমিক পয়েন্টটা ছাড়া চিন্তা করবা, যোগ করবা, যোগ করা শেষে দশমিকের পরে 3টা ঘর, তাহলে 3 ঘর আগে কি পয়েন্টটা দিয়ে দিবা, 3 ঘর আগে পয়েন্টটা দিয়ে দিবা। ওকে, আচ্ছা আমরা এবার অক্টাল যোগ দেখি, মজার কাহিনী কিন্তু। অক্টালের ভিত্তি কত 8, তাহলে এককের 8 দশকের ঘরের 1-এর সমান, তাই না? এই ঘরের 8 এই ঘরের 1-এর সমান, এই ঘরের 8 এই ঘরের 1-এর সমান। বলো 4 আর 6 যোগ করলে কত হয় 10, 10 কি অক্টাল সংখ্যা পদ্ধতিতে আছে না? তো 10 থেকে 8 বাদ দিলে কত হয় 2, 2 অক্টালে আছে। এখন ওই যে 8 বাদ দিছো সেটা তো হারাই যাবে না, সেইটা ক্যারি হিসেবে এখানে +1 হবে। বুঝছো, কারণ এই ঘরের 8 এই ঘরের 1-এর সমান। তাহলে 5 আর 1-এ কত আমাকে বলো, 5 আর 1-এ কত 6, তারপর 5 আর 1-এ 6, 7 আর 2 9, 9 কি অক্টাল সংখ্যা পদ্ধতিতে এরকম কোনো ডিজিট আছে না? 9 থেকে ভিত্তিটা বাদ দাও, 8 বাদ দাও, 1 আছে 1। হ্যাঁ, এখন 9 থেকে যে 8 বাদ দিছো, ওই 8 তো হাওয়া হয়ে যাবে না, ওইটা হাতের ক্যারি হিসেবে কি এই যে এখানটায় চলে আসবে। তাহলে আমাদের যোগফলে কত কত হয়, এটা ক্যালকুলেটর দিয়ে একদম সহজ। এখন যদি দশমিক থাকে সেক্ষেত্রেও তুমি করতে পারবা, যদি দশমিক থাকে সেক্ষেত্রেও কি করতে পারবা, একদম সিমিলার অ্যাপ্রোচ, সিমিলার অ্যাপ্রোচ। তারপর হেক্সাডেসিমাল যোগ, ভিত্তি কত এখানে 16। দেখো আমরা একটু লিখে নিই, এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13। হ্যাঁ, আর কিছু লাগবে না। দেখো এ আর এ যদি যোগ করো 10 10 কত 20, 20 কি হেক্সাডেসিমালে আসে না? 20 থেকে 16 বাদ দিলে কত 4, তাহলে এখানে পড়ে যাবে 4, একটা 16 বাদ গেছে, ওই 16টা কি ক্যারি হিসেবে এখানে আসবে +1। বুঝছো? তারপর বি কত 11, ডি কত 13, ঠিক আছে 11 1 12, 12 আর 1 12 13 কত 25, 25 কি হেক্সাডেসিমালে আসে না? 25 থেকে 16 বাদ দিলে, 25 থেকে 16 বাদ দিলে কত হয় 9, 9 তুমি এখানে লিখছো, ওই 16টা দেখো এখানে যোগফল হইতো 25, 25টা তুমি জায়গা নেওয়া হইতে পারতেছো না, ওই 25-এ 9 লিখছো, বাকি 16 ক্যারি হিসেবে এখানে যোগ হবে, কারণ এই ঘরের 16 ওই ঘরের 1-এর সমান। কাহিনীটা বুঝছো, এখানে হয়েছিল 25, 25 তুমি লিখতে পারতেছো না, 25-এর 9 অংশটা এখানে লিখছো, ওই 16টা ক্যারি হিসেবে পরের ঘরে 1 কি জমা হয়েছে। তাহলে 10 10 12, সরি 10 10 20, 20 আর 21, 21 লিখতে পারতেছো না, 21 থেকে 16 বাদ দিলে হয় 5, 5 তুমি এখানে লিখতে পারতেছো, ওই 16 যে অংশটা সেটা ক্যারি হিসেবে এখানে গেছে। ঠিক আছে, বি এর মান 11,
11 আর 1 12, 12 13 25, 25-এ 9 তুমি লিখতে পারতেছো, 25 থেকে 16 বাদ দিলে হয় 9, আর হাতের 1 এখানে চলে আসবে। আমি কি বুঝাইতে পারছি? আমি বুঝাইতে পারছি আশা করি। এটা পারবা, এই দুইটা সংখ্যার যোগ, এই দুইটা সংখ্যার যোগ। এবার আসো আরো মজার জানিস, দশমিকের বিয়োগ। দশমিকের বিয়োগ শিখবো, তারপর বাকি সবগুলার বিয়োগ শিখবো। দশমিকের বিয়োগ তো সবাই জানোই। দেখো তো, এবার কিন্তু আমি বিয়োগ করতেছি। মজার কাহিনী, পুরা মনোযোগী দিকে। 3 থেকে 8 বিয়োগ যায়। দেখো উপরেরটা যদি বড় হয়, 9 থেকে 7 খুব সহজে বিয়োগ যায়। 9 থেকে 7 বিয়োগ দিলে হয় 2, 8 থেকে 2 বাদ দিলে হয় 6। কিন্তু উপরেরটা যদি ছোট হয় তাহলে তো বিয়োগ দেওয়া যাবে না। দেখো 3 থেকে 8 বিয়োগ দেওয়া যায় না। সো 3 যেটা করবে, এই যে 9, তার থেকে 1 ধার নিবে। দশমিক কিন্তু সংখ্যা পদ্ধতি, দশমিক, তাহলে ভিত্তি 10। এই 9 থেকে 1 যদি ধার নেয়, তাহলে আসলে কত ধার নিল? 10 না? তাহলে 10 আর 3 13, 13 থেকে 8 বাদ দিলে হয় 5। আমি এটা একটু ফাঁকা ফাঁকা করে লিখি, তাহলে সুবিধা হবে। 7 8 9 3 1 2 7 8। আমি একটু ফাঁকা ফাঁকা করে লিখলাম যাতে বুঝতে সুবিধা হয়, ওখানে বেশি ঘিজি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বিয়োগ করবো ডিজিট বাই ডিজিট বিয়োগ। 3 থেকে 8 বিয়োগ করলে হয় না, করা যায় না। সো এই 3 কি করবে, এই 9 থেকে 1 হেল্প চাবে, আমাকে 1 দাও। 9 থেকে 1 দেওয়া মানে কিন্তু 10 দেওয়া, ভিত্তি 10। 10 আর 13 কত? 10 আর 3 কত? 13। 13 থেকে 8 বাদ দিলে হয় 5। এখন এই যে 3 বাবাজি, সে তো 9 থেকে 1 হেল্প নিছিল, তাহলে 9 কমে 8 হয়ে যাবে না? সেটা আমরা যেভাবে দেখাই সেটা হচ্ছে এইটার সাথে 1 যোগ করে দিই, 7-এর সাথে 1 যোগ করে দিই। 7-এর সাথে 1 যোগ করা মানে কি বলো তো? বিয়োগ হচ্ছে না। 7-এর সাথে 1 যোগ করা মানে কি? 9 থেকে 1 বিয়োগ হয়, বুঝছো? হ্যাঁ এটা বুঝছো, আমরা ছোটবেলায় এইভাবেই করতাম, তাই না? 9 থেকে 1, আসল কথা কি, আমি 9 থেকে 1 ধার নিচ্ছি। 15 কই থেকে লিখলাম রে ভাই? 5। 9 থেকে 1 ধার নিচ্ছি, তাহলে 9 থেকে কমার কথা, আমি 9 থেকে না কমাই 7-এর সাথে 1 বাড়াই দিছি, কারণ এটা থেকে বিয়োগ হবে। তো 9 থেকে 7 আর 1 8 যদি বাদ দাও, সেম কাহিনী না? তাহলে 9 থেকে 8 বাদ দিলে কত থাকে? 1। সুন্দর সুন্দর। 8 থেকে 2 বাদ দিলে কত থাকে? 6। 7 থেকে 1 বাদ দিলে কত? 6। সবাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, পুরো ব্যাপারটা বুঝছো কিনা? তো আশা করি পুরো ব্যাপারটা বুঝছো। এখানে সুন্দর করে লেখাও আছে, যে ধার দিবে তার মানে 1 কমে যাবে। 9 ধার দিছিল, তার মানে 1 কমে গেছে, কিন্তু কারণ এই যে একটা বিয়োগ করছে ওর থেকে, বুঝছো? ঠিক আছে, কতটুকু ধার দিবে? ভিত্তির সমপরিমাণ। ও 1 ধার দেওয়া মানে কি, অ্যাকচুয়ালি 10 ধার দিছে, 10 ধার দিছে। তো এখন আমরা বাইনারি বিয়োগ দেখব। কিছু ফর্মুলা লেখা আছে, এগুলো দরকার নেই। তো আমরা একটা বাইনারি বিয়োগ দেখি, ঠিক আছে? দেখো 0 থেকে 1, হ্যাঁ 0 থেকে 1 যদি বাদ দাও, 0 থেকে 1 কি বাদ দেওয়া যায় না? তো 0 কি করবে, ওর থেকে ধার নিবে, 1 ধার নিবে, মানে ওর থেকে 1 ধার নেওয়া মানে কিন্তু 2 হয়ে গেছে। মানে কত হয়ে গেছে বলো? 2 হয়ে গেছে। এবার 2 থেকে 1 বাদ দিলে কত? 1। এখন এই যে 2 ধার নিছিল, সেটা কিন্তু এইখানে 1 জমা হয়েছে, বুঝছো? এই যে 1-এর নিচে। এবার বিয়োগ যখন করবে, 1 আর 1-এ 2 বিয়োগ করতে হবে। এবার খেয়াল করো, আমি লিখতেছি। 1 থেকে তুমি কি 2 বাদ দিতে পারবা? এই 1 কেন? ওই যে ধার নিছিলা সেটার জন্য। 1 থেকে তুমি কি 2 বাদ দিতে পারবা না? সো ও কি করবে, আবার ধার চাইবে। আবার কত ধার হইল? 2। তাহলে 2 আর 1-এ 3। 3 থেকে কি 2 বাদ দিতে পারবা? পারবা, 1 হবে। ও তো ধার নিছিল, সেই ধারটা আবার এখানে কি +1 হিসেবে যোগ হবে। এবার খেয়াল করো, 1 থেকে তুমি কি 1 বাদ দিতে পারবা? হ্যাঁ 0। 1 থেকে 0 বাদ দিতে পারবা? হ্যাঁ 1। এগুলো ক্যালকুলেটর দিয়েও করা যায়। পুরো ব্যাপারটা বুঝছো? আমি যদি সুন্দর করে আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাই, তাহলে একটু ভালো করে বুঝতে পারবা। খেয়াল করো, ফার্স্টে কি হয়েছে, 0 থেকে 1 বাদ দেওয়া যায় না। তো ও এখান থেকে 1 ধার নিছে, তো 2 হয়েছে, 2 থেকে 1 বাদ দিছে, যে 1 ধার নিছে সেটাই কি নিচে 1 বিয়োগ হয়েছে, বুঝছো? এবার এখানে 1 আর 1-এ 2, 1 থেকে কি 2 বাদ দেওয়া যায় না। তো সে এই ঘর থেকে আরেক ধার নিছে, তাহলে 2 আর 1-এ 3, 3 থেকে 2 বাদ দেওয়া যায়, হ্যাঁ 1 হয়। এই যে ধার নিছিল যেটা, সেটা এখানে পড়ে রইল। 1 থেকে 1 বাদ দেওয়া যায় 0, 1 থেকে 0 বাদ দেওয়া যায়। বুঝতে পারছো? এটা আমি একটু ফাঁকা ফাঁকা করে লিখি। 1
চারটা জিরো, একটা দুইটা তিনটা চারটা, একটু ফাঁকা ফাঁকা করে লিখো, মাইনাস জিরো চারটা এক, 1 1 1 1। ঠিক আছে, প্রথমত আমাকে বলো যে শূন্য থেকে এক বাদ দেওয়া যায় না, তো ও কি করবে, এই ঘর থেকে এক ধান নিবে, তাহলে কত হবে 2। এক ধান নেওয়া মানে কি, এখানে এক যোগ হয়, যে এটার সাথে এক যোগ হয়। 2 থেকে এক বাদ দেওয়া যায়, হ্যাঁ 2 থেকে এক বাদ দিলে হয় 1। এবার বলো শূন্য থেকে 2 বাদ দেওয়া যায়, শূন্য থেকে 2 বাদ দেওয়া যায় না। সো ও কি করবে, তার এই পাশ থেকে এক ধান নিবে, এক ধান নিলে কত হবে 2। তো 2 থেকে 2 বাদ দেওয়া যায়, হ্যাঁ 0। ও কিন্তু এক ধান নিছিল, সেই ধান নেওয়া একটাকে আমি এভাবে লিখলাম। ওকে, এবার শূন্য থেকে 2 বাদ দেওয়া যায় না, তো এই শূন্য কি করবে, এখান থেকে আবার এক ধান নিবে, এই যে এই ঘর থেকে এক ধান নিবে, তাহলে এক ধান নিলে এই ঘরে কত হয়ে যাবে 2। 2 থেকে 2 বাদ দিলে কত, 0। এবার ও কিন্তু এই ঘর থেকে ধান নিছে, তো এই ঘর থেকে এক কমবে, ওখানে এক কমা মানে কি, এখানে এক যোগ হয়। এবার বলো শূন্য থেকে 2 বাদ দেওয়া যায় না, সো কি করবে, এই শূন্য এখান থেকে এক ধান নিবে, নিলে এখান থেকে এক ধান নেওয়া মানে 2। 2 থেকে 2 বাদ দিলে কত, 0। ঠিক আছে, এখন 2 যে ধান নিছিল এই এক কমবে, সেটাকে কেমনে প্রকাশ করবে, এখানে এক যোগ করা, তাহলে 1 থেকে 1 বাদ দিলে কত হয়, 0। আশা করি সবাই পুরো ব্যাপারটা বুঝছো। যদি এগুলো ক্যালকুলেটরে করা যায়, অক্টাল বিয়োগ পারবা, পারবা। 173 মাইনাস 26, দেখো 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 দেখো, 3 থেকে 6 বাদ দেওয়া যায় না, সো এই ঘর থেকেও এক ধান নিবে। এক ধান নেওয়া মানে কি, ভিত্তি পরিমাণ ধান নেওয়া। 8 8 আর 3 কত আমাকে বলো তো, 8 আর 3 11, 11 থেকে 6 বাদ দিলে হয় 5। এখন ওই যে এক ধান নিছিলে সেটাকে এখানে +1 হয়ে আসবে, কিন্তু বিয়োগ করতেছো। 7 থেকে 3 বাদ দেওয়া যায়, 7 থেকে 3 বাদ দিলে হয় 4, 1 থেকে 0 বাদ দিলে 1, পুরোটাই অক্টালে। আর এই পুরো ব্যাপারটা নাম্বার সিস্টেম পুরোটাই ক্যালকুলেটরে করা যায়। বলো এটা পারবা, এটা পারবা। D6 9F, D6 9F, 9A 0C, F থেকে C বাদ দিলে কত হয়, C D D E F, 3, এটা সরাসরি হয়, এটা 9। 6 থেকে এ বাদ দেওয়া যায়, বলো তো 6 থেকে এ বাদ দেওয়া যায় না, তো ও কি করবে, এক ধান নিবে। এক ধান নেওয়া মানে কিন্তু 16 ধার নেওয়া, এক ধান নেওয়া মানে কত, 16 ধান নেওয়া, তাহলে 16 আর 6 কত, 22। 22 থেকে 10 বাদ দিলে, এ মানে কিন্তু 10, 22 থেকে 10 বাদ দিলে কত হয়, 12। 12 মানে কি, BC, 12 মানে হচ্ছে C। এক যে ধান নিয়েছিল সেটা এটার সাথে যোগ হবে, 9 আর 1 10, তাই তো। D মানে কত, A B C D, D মানে হচ্ছে A হচ্ছে 10, B হচ্ছে 11, C হচ্ছে 12, D হচ্ছে 13। 13 থেকে 10 বাদ দিলে হয় 3। সিম্পল যোগ বিয়োগ যদি আমার ভুল হয় ওগুলা একটু ঠিক করে দিও, আমি তারও দেখি যে আমার অ্যান্সারটা ঠিক আছে কিনা। এগুলো কিন্তু ক্যালকুলেটরে করা যায়, আমি বারে বারে বলতেছি। এমসিকিউতে আসলে সরাসরি ক্যালকুলেটর, হেক্সাডেসিমালে নিবা D695, D695F মাইনাস 9A 0C, 3C93, হ্যাঁ ঠিক আছে, বাহ সেই তো। এগুলা মাঝে মাঝে আসে। এটার পরবর্তী সংখ্যা কত, AF, এটার পরবর্তী সংখ্যা মানে এক যোগ করা। দেখো F এর সাথে এক যোগ করলে কত হয়, F মানে কত 15, 15 এর সাথে এক যোগ করলে কত হয় 16। হেক্সাডেসিমালে কি 16 রাখার মতো আছে, চিহ্ন আছে না, তো 16 থেকে 16 বাদ দিলে কত হয় 0। 16 থেকে তো 16 বাদ দাও না, সেটা তুমি হাতে রাখছো, তাহলে এটা হয়ে যাবে 0। ওই হাতের একটা এখানে যোগ হবে, এ হচ্ছে 10, 10 এর সাথে এক যোগ করলে 11, 11 মানে হচ্ছে B। এর পূর্ববর্তী সংখ্যাকে এক বিয়োগ করবা। হ্যাঁ দেখো 77, এটা অক্টালে আছে, তার পূর্ববর্তী সংখ্যা মানে কি এক বিয়োগ করা, 7 থেকে এক বাদ দিলে হয় 6, 76। সো এগুলো আশা করি পারবা, এগুলো আশা করি পারবা। এমসিকিউ, এমসিকিউ বুঝছো, বাইনারি সংখ্যা এত এত যোগফল কত, ক্যালকুলেটর। এটার পূর্ববর্তী সংখ্যা কত, এগুলো সব ক্যালকুলেটর। FF -1, দেখো হেক্সাডেসিমালে গেছো, তারপর FF -1, ডিটেইলস ক্যালকুলেটর হেক্স ক্লাসে। FE, FE বিয়োগফল চাইছে, বিয়োগফল চাইছে। দেখো দশমিকের পর কয়টা সংখ্যা, 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা, তো দুইটার ক্ষেত্রে সেম। তুমি এখন কি করবা, বাইনারিতে গেলা, কই বাইনারি, বাইনারিতে গেলা, দশমিক ছাড়া উঠাবা, 1101, 1101, তারপর 10010,
10010, সাবধানে উঠায়ও, ভুল করিও না। 111, 111, 11011, এই যে দেখো এটা আসছে, কি আসছে 101101111, আমি একটু লিখি 101101111, তাই কি 101101111, কয় ঘর? দশমিকের পরে 5 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, তাহলে 101.10 ঠিক আছে, বুঝলাম। এই দুইটার যোগফল কত? দেখো বাইনারিতে আছে, হেক্সাডেসিমালে আছে, যোগফল কোথায় প্রকাশ হইছে? আমাকে বলো হেক্সাডেসিমালে, অপশনগুলো হেক্সাডেসিমালে। সো এটা কিন্তু করা যায়, তাই না? এটা কি করা যায়, কিভাবে করবা? প্রথমটা হচ্ছে বাইনারিতে, তো শিফট বেস, এখানে গিয়ে তুমি বাইনারি হচ্ছে বি 3, বাইনারিতে কত লিখবা? 100 প্লাস হেক্সাডেসিমাল, তো শিফট বেস, এই যে এখানে চলে যাবা, হেক্সাডেসিমাল 2, হেক্সাডেসিমালে কত? 1a। দেখো যোগফলটা বাইনারিতে আসছে, তুমি যদি হেক্সাডেসিমালে চলে যাও, হেক্সাডেসিমালে যে এখানে, তো যোগফল হচ্ছে 1e, যোগফল হচ্ছে 1e। দুইটা সংখ্যার পার্থক্য এত, বুঝছো? প্রথম সংখ্যাটা এত, খেয়াল করো, দুইটা সংখ্যার পার্থক্য এত, প্রথম সংখ্যা, তাহলে প্রথম সংখ্যা 10 মাইনাস দ্বিতীয় সংখ্যাটা সমান 1f16, তাই না? তাহলে এখান থেকে আমাকে বলো তো x এর ভ্যালু কত? দশমিকের 58 থেকে হেক্সাডেসিমালের 16 বাদ দিবা, এবং এটা কি বাইনারিতে থাকতে হবে। ওকে, তো আমি ক্যালকুলেটরটা কোথায় নিলাম? বাইনারি মোডে নিলাম, ঠিক আছে? বাইনারি, যেহেতু অ্যান্সার বাইনারি, মনে রাখবে অ্যান্সার যেটাতে থাকতে হবে সেই মোডে নিয়ে যেতে হবে। তারপর দশমিকের 10, তাহলে শিফট বেস, দশমিক প্রকাশ করা হয় ডি দিয়ে, 1 নাম্বার হচ্ছে ডি, দশমিকের 58 মাইনাস হেক্সাডেসিমালের 1f, তো শিফট 3, হেক্সাডেসিমাল মানে হচ্ছে 8, হেক্সাডেসিমালের 1f। দেখো তো বাইনারিতে কত হয়, যে লেখা আছে 11011, 11011, আমাদের অ্যান্সার কি? এটা যোগ করবা, দেখাইছি ক্যালকুলেটর হ্যাকসে, এগুলো দেখাইছি, ঠিক আছে? আচ্ছা, ক্লাসের শিক্ষক এই দুইটার যোগফল নির্ণয় করতে বললেন, একজন শিক্ষার্থী এইটা লিখছে, সে কত বেশি লিখছে, তাহলে বলো তো এই দুইটার যোগফল, ও লিখছে এইটা, কত বেশি লিখছে, এইটা থেকে এই দুইটার যোগফল বাদ দিলেই হবে না? দেখে অনেক কঠিন মনে হইতে পারে, উইদাউট ক্যালকুলেটর কিন্তু আসলেও কঠিন। ক্লাসে শিক্ষক এই দুইটার যোগফল নির্ণয় করতে বললো, একজন শিক্ষার্থী এত লিখলো, সে কত বেশি লিখলো, তার মানে এটা থেকে এই দুইটার যোগফল বাদ দিলেই তো হবে, তাই না? দেখি সবগুলার খেয়াল করো, দশমিকের পরে 2 ঘর, দশমিকের আগে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4 5, আচ্ছা ঠিক আছে। তো আমরা ক্যালকুলেটর নেই, আমার কি করতে হবে বলো তো? এটা থেকে এই দুইটা বাদ দিতে হবে, তাহলে এটা থেকে ওই দুইটার যোগফল বাদ দিতে হবে, বা তুমি চাইলে 2 ধাপেও করতে পারো, আমি 1 ধাপেই করে ফেলি। দেখো এটা কি 11011, 11011, দশমিকের পর 2 ঘর, মনে রাখতে হবে দশমিকের পর সবার ডিজিট সংখ্যা সেম বানাইতে হবে, দশমিকের পর সবার ডিজিট সংখ্যা সেম বানাইতে হবে, এখানে কিন্তু সেম আসেই। এখান থেকে এটাও বাদ দিব, 1011, 1011, তারপর আবার 1011, হ্যাঁ, তারপর আবার কি বাদ দিব? এটাও বাদ দিব, 110110, তাহলে কত হয়? 10, দশমিকের পরে কয় ঘর? 2 ঘর, তাহলে আমাদের আনসার কি? সো এরকম কিন্তু অনেক কিছুই দিতে পারে, ঘাবড়ায়ও না, সহজ আছে, ঘাবড়ায়ও না, যত কঠিন দিতে ক্যালকুলেটর আছে। তো এখন কিছু অনুধাবনমূলক কোয়েশ্চেন আমরা দেখি, যে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে না, এমন একটা সংখ্যা পদ্ধতি যার ভিত্তি হচ্ছে 3, সেখানে 3টা ইউনিক বর্ণ থাকবে, 3টা ইউনিক চিহ্ন থাকবে, সেই 3টা ইউনিক চিহ্ন হচ্ছে 0 1 2। সাধারণত n ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে n-1 পর্যন্ত অঙ্ক ব্যবহার করা হয়।
এক্সপ্লেন করে দিবা। 3 + 5 = 10 কেন? এটা কোন সংখ্যা পদ্ধতিতে? 3 আর 5 হয় 8, 8কে আমরা লিখছি 10 কোন সংখ্যা পদ্ধতিতে? অক্টাল। 3 আর 5 8, অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8 প্রকাশের কোনো উপায় নাই কি? আছে কি? না। তো 8 থেকে 8 বাদ দিলে কত হয়ে যায়? 0। ওই 8টা এই ঘরে এসে 1 হয়ে যায়, বুঝছো? তাহলে এটা পসিবল কোথায়? অক্টাল সংখ্যা পদ্ধতিতে। 5D কোন ধরনের সংখ্যা? 5D হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা, তোমাদের বইয়ের অনুযায়ী হেক্সাডেসিমাল সংখ্যা। হ্যাঁ, বুঝছো? 6 + 5 + 3 এটা হইতে পারে 6 আর 5 11, 11 আর 3 14, 14 বাইনারি ফর্ম কিন্তু এইটা অবশ্যই হতে পারে। তাহলে 6 এটাও কি ডেসিমাল, 5 এটাও ডেসিমাল, 3 এটাও ডেসিমাল। এই তিনটা যোগ করলে হয় 14, সেটাও ডেসিমাল। সেটাকে বাইনারিতে প্রকাশ করলে হয় 1110। কাহিনী বুঝলাম? ক্লিয়ার। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা যত সংখ্যা পড়ছি সবগুলাই পজিটিভ ছিল, পজিটিভ সংখ্যা। এখন চিহ্নযুক্ত সংখ্যা আমরা কিভাবে প্রকাশ করব? কারণ পজিটিভ নেগেটিভ দুই ধরনের সংখ্যাই তো হইতে পারে। তো এখন আমাদের আলোচনা হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা। আচ্ছা, তার আগে আমাকে বলো, আমার কাছে 8টা ঘর আছে। এই 8 ঘর দিয়ে 8টা বিট দিয়ে তুমি কয়টা সংখ্যা প্রকাশ করতে পারবা? টোটাল কয়টা সংখ্যা প্রকাশ করতে পারবা? এটা কিন্তু বিন্যাস ও সমাবেশ এরকম একটা কনসেপ্ট ছিল, যদিও তোমরা পড়ো নাই। ধরো 8টা ঘর, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে, 8টা ঘর। প্রত্যেকটা ঘরে বাইনারি, আমরা বাইনারি সংখ্যার কথা বলতেছি এখন থেকে। আমাদের মূল আলোচনা মূলত বাইনারি নিয়েই। হ্যাঁ, সংখ্যা পদ্ধতি মোটামুটি শেষ, আমরা এখন বাইনারি সংখ্যা পদ্ধতি। সো বাইনারি সংখ্যা পদ্ধতিতে প্রত্যেকটা ঘরে হয় 0 বসবে, না হয় 1। তাহলে এই ঘরে কয়টা অপশন? 2টা 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 2টা। তাহলে 8 ঘরে প্রত্যেকটা ঘরে 2টা করে অপশন। তাহলে এখানে টোটাল 8টা বিট দিয়ে তুমি 2 টু দি পাওয়ার 8টা সংখ্যা জেনারেট করতে পারবে, বা 256টা। এনটা যদি ঘর হইতো তাহলে এনটা ঘরে 2 টু দি পাওয়ার n সংখ্যক সংখ্যা তুমি ইউনিক সংখ্যা বানাইতে পারতা। এখন ধরো 8টা ঘর 256, তুমি যদি পজিটিভ সংখ্যা চিন্তা করো তাহলে 0 থেকে 255, 0 থেকে 255 এই কয়টা সংখ্যা বানাইতে পারবা। সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 0, সর্বোচ্চ সংখ্যা 256। তার মানে এখানে সর্বনিম্ন সংখ্যা 0, সর্বোচ্চ সংখ্যা কত? 2 টু দি পাওয়ার n - 1। দেখো সবগুলা যদি 1 হয় 8 ঘরের, তাহলে সেটা কি 255। সবগুলা 0 হলে কি? সবগুলা 0 হচ্ছে 0। তো আমরা এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র পজিটিভ সংখ্যা নিয়ে আলোচনা করছি। অক্টাল, ডেসিমাল, বাইনারি সবগুলাই আলোচনা করছি, কিন্তু শুধুমাত্র কি পজিটিভ। তো এখন রিয়েল লাইফে বা আমাদের কম্পিউটারে পজিটিভ নেগেটিভ দুই ধরনের সংখ্যাই কিন্তু আছে। তো আমরা এখন শুরু করব কম্পিউটারের নেগেটিভ সংখ্যা নিয়ে আমরা কিভাবে ডিল করি। হ্যাঁ, অ্যান্ড এরপর থেকে আমরা শুধুমাত্র বাইনারি সংখ্যা পদ্ধতি এইটাতে ফোকাস দিব, কারণ কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতিতে আসলে সব কিছু হয়। ঠিক আছে, তো আমরা শুরু করতেছি। চিহ্নযুক্ত সংখ্যা প্রকাশ, অর্থাৎ পজিটিভ বা নেগেটিভ সংখ্যাগুলো আমরা কম্পিউটারে কিভাবে প্রকাশ করি? মূলত 3 ভাবে চিহ্নযুক্ত সংখ্যাগুলো প্রকাশ করা হয়। প্রথমটাকে বলা হয় প্রকৃত মান গঠন, দ্বিতীয়টা হচ্ছে 1-এর পরিপূরক বা 1's কমপ্লিমেন্ট, দ্বিতীয়টা হচ্ছে 2-এর পরিপূরক বা 2's কমপ্লিমেন্ট। এই 3টা পদ্ধতিতে কম্পিউটারে পজিটিভ নেগেটিভ সংখ্যাগুলো প্রকাশ করা হয়। এর মধ্যে বর্তমানে সবচেয়ে পপুলার হচ্ছে 2's কমপ্লিমেন্ট। বেশিরভাগ কম্পিউটারই এই 2's কমপ্লিমেন্ট পদ্ধতিতে নেগেটিভ সংখ্যা পজিটিভ সংখ্যা এগুলো নিয়ে কাজ করা হয়। তো আমরা আস্তে আস্তে 3টাই দেখব। প্রথমত আসি প্রকৃত মান গঠন। প্রকৃত মান গঠন এটাতে আমরা কিভাবে পজিটিভ সংখ্যা আর নেগেটিভ সংখ্যা আলাদা করি। ধরো তুমি একটা সংখ্যা প্রকাশ করবা। সাধারণত সংখ্যাগুলা কম্পিউটারের মেমোরিতে থাকে। কম্পিউটারের মেমোরিগুলা সাধারণত 4-এর গুণিতক। এরকম হয়, বাইট আকারে হয়, 1 বাইট 2 বাইট 3 বাইট। তোমরা যারা সি প্রোগ্রামিং পড়ছো, যখন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে সাইজ ডিক্লেয়ার করে দিতা না, ইন্ট হলে 4 বাইট, ক্যারেক্টার হলে 1 বাইট। সো সাধারণত 8 বিট বা 16 বিট বা 32 বিট এই সাইজের হয়। ঠিক আছে, ধরো n বিটের একটা সংখ্যা তুমি প্রকৃত মান পদ্ধতিতে প্রকাশ করবা। এই n বিটের মধ্যে এমএসবি যেটা সবার বামে যেই বিটটা থাকবে, সবার বামে যেই বিটটা থাকবে সেটা হচ্ছে সাইন বিট হিসেবে কাজ করবে। অর্থাৎ সেই বিটটা যদি 0 হয় তাহলে সংখ্যাটা ধনাত্মক, সেই বিটটা যদি 1 হয় তাহলে সংখ্যাটা
ঋণাত্মক। তাহলে এমএসবি যেটা সবার বামের বিটটা সাইন বিট হিসেবে কাজ করবে, বাকি যেই n-1টা বিট আছে ওরা সবাই কি ভ্যালু হিসেবে কাজ করবে, ওরা সবাই ভ্যালু হিসেবে কাজ করবে। তাহলে খেয়াল করো, একটা সংখ্যা +22, এটাকে আমরা 8 বিটে প্রকাশ করলাম, চিহ্ন বিটটা 0, তার মানে এই সংখ্যাটা ধনাত্মক। আর বাকি বিটগুলাই কি 22-এর বাইনারি ফর্মটা আছে, আর কিচ্ছু না। 22-এর বাইনারি ফর্ম এটা, আমি কয়েকটা শূন্য দিয়ে দিছি যাতে 8 বিট হয়। এবার -22টা কি হবে, সব কিছু সেম, সব কিছু সেম, জাস্ট এই 0টা কি হয়ে যাবে 1 হয়ে যাবে, এই 0টা কি হয়ে যাবে 1 হয়ে যাবে, এটাই প্রকৃত মান। ঠিক আছে, তুমি বাইনারি ফরম্যাটটা লিখবা, হ্যাঁ, তারপর সাইন বিটে 0 দিলে পজিটিভ, 1 দিলে কি নেগেটিভ। ঠিক আছে, তো প্রকৃত মান পদ্ধতিতে আমি যদি তোমাকে বলি ধরো 15 +15, এটা কেমন হবে, +15 হবে, +15 বাইনারি ফরম্যাট কি 4টা 1, ধরো তুমি 8 বিটে প্রকাশ করবা, এই যে 7 বিট এটা হচ্ছে মান, সাইন বিটটা 0 তাহলে +15, সাইন বিটটা 0 তাহলে +15। ঠিক আছে, এখন তুমি যদি -15 প্রকাশ করতে চাও, সব কিছু সেম, সব কিছু সেম, জাস্ট এই সাইন বিটটা 0-এর জায়গায় কি হয়ে যাবে 1 হয়ে যাবে। এখানে একটা অসুবিধা আছে, তুমি চিন্তা করো তো, তাহলে +0 আর -0 দুইটা আলাদা প্রকাশ হয়ে গেল না, আলাদা রিপ্রেজেন্টেশন হয়ে গেল না। চিন্তা করো, এই যে +0, 0 এর মান, -0 সব কিছু সেম, জাস্ট এখানে 0 আর +0 আর -0 তো সেম জিনিস, তো একই সেম জিনিসের দুইটা আলাদা রিপ্রেজেন্টেশন হয়ে গেছে, এইটা তো সম্ভব না। তাইলে এইভাবে প্রকাশের কিছু ফল্ট আছে, কিছু ভুল আছে। এবার চলো আমরা, তার মানে এইটা আসলে মানে গ্রহণযোগ্য হবে না, এই যে একটা ভুল, 0-তে তো একটা ভুল হয়ে গেছে। এবার চলো আমাদের সেকেন্ড পদ্ধতি, আমাদের সেকেন্ড পদ্ধতিটাকে বলা হয় ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্টটা কি, সেম আমাদের, শোনো, যত ধরনের এই যে 3টা পদ্ধতি, এই 3টা পদ্ধতির মধ্যেই সবার বামের যেই বিটটা আছে এটাকে চিহ্ন বিট বলে। এই 3টা পদ্ধতির ক্ষেত্রেই এমএসবি যেটা, সেটা সাইন বিট হিসেবে কাজ করবে, সেটা 0 হলে সংখ্যাটা পজিটিভ, 1 হলে সংখ্যাটা নেগেটিভ। আচ্ছা, এবার ওয়ান্স কমপ্লিমেন্ট। সো ওয়ান্স কমপ্লিমেন্টটা কিরকম, ধরো +22, এটাকে তুমি 8 বিটে প্রকাশ করবা, এটা হচ্ছে সাইন বিট, ওকে। এখন এটা হচ্ছে +22-এর মান, এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে -22 পাওয়া যাবে। এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি, প্রত্যেকটা সংখ্যাকে জাস্ট উল্টায় দেওয়া, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, বুঝছো, 0 থাকলে 1, 1 থাকলে 0, তাহলে যেটা পাওয়া যাবে সেটাই কি +22-এর ওয়ান্স কমপ্লিমেন্ট, যেটাকে আমরা -22 বলতেছি। দেখো, এটাকে উল্টায় দিয়ে এটা পাইছো। দেখো, তাহলে সাইন বিট যদি পজিটিভ হয়, এখানে 0 হয়, তাহলে এটা তো অবশ্যই মাইনাস হবে। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্টের সাহায্যে একটা সংখ্যার পজিটিভ নেগেটিভ কিভাবে করা হয় সবাই বুঝছে। পজিটিভটা কিন্তু সেম, একদম বাইনারি মানটাই। এই 3টা পদ্ধতিতেই মনে রাখতে হবে, এই 3টা পদ্ধতিতেই পজিটিভ সংখ্যা আসলে জাস্ট বাইনারি মানটা। নেগেটিভ সংখ্যার ক্ষেত্রে কাহিনী হয়, প্রকৃত মানের ক্ষেত্রে নেগেটিভ সংখ্যার ক্ষেত্রে চিহ্ন বিটটা 1 করে দেই, ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে জাস্ট উল্টায় দেই। এখন এইটারও অসুবিধা আছে, কি অসুবিধা, সেম অসুবিধা, +0, তুমি চিন্তা করো, এইটার 8 বিটের রেজিস্টারে তুমি যদি অ্যাকচুয়াল ফরম্যাট দেখো, এইটা তুমি যদি -0 বের করো, তাহলে সেটা কি হয়, ওয়ান্স কমপ্লিমেন্ট না। এখন +0 আর -0 তো সেম জিনিস, সেম জিনিসের দুইটা আলাদা রিপ্রেজেন্টেশন বাইনারিতে কেমনে সম্ভব, তাহলে এখানে তো অবশ্যই গ্যাঞ্জাম লাগবে, তুমি যখন ক্যালকুলেট করতে যাবা অবশ্যই গ্যাঞ্জাম লাগবে। তাহলে এই ওয়ান্স কমপ্লিমেন্ট যেটা, এই বেচারারও ঝামেলা আছে। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট ব্যাপারটা বুঝছি, ওয়ান্স কমপ্লিমেন্ট এই সিস্টেমে পজিটিভ সংখ্যা কি বাইনারি ফরম্যাটটা, নেগেটিভ সংখ্যা হচ্ছে তার ওয়ান্স কমপ্লিমেন্ট, তার ওয়ান্স কমপ্লিমেন্ট। ঠিক আছে, সো আমি যদি তোমাকে 15 এইটা ওয়ান্স কমপ্লিমেন্ট +15 এই ফরম্যাটে লিখতে বলি, তাহলে কি হবে 0 0 0 0, 4টা 1। এখন -15 যদি ওয়ান্স কমপ্লিমেন্ট ফরম্যাটে লিখতে বলি, তাহলে কি হবে, 0 গুলা 1 হবে, 1 গুলা 0 হবে, 0 গুলা 1 হবে, 1 গুলা কি হবে 0 হবে, বুঝতে পারছো? আচ্ছা, এবার চলো টুস কমপ্লিমেন্ট,
এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এখান থেকে প্রশ্ন আসবে। অ্যান্ড বর্তমান যুগের সব কম্পিউটারে এই পদ্ধতিটাই ব্যবহার করা হয়। তো টুস কমপ্লিমেন্ট কি? টুস কমপ্লিমেন্ট সিস্টেমেও ধনাত্মক সংখ্যা একদম ওটার মতোই থাকবে। এইবার এই জিনিসটা টুস কমপ্লিমেন্ট বা -22 সেটা আমরা কেমনে পাবো? সেটা করার জন্য প্রথমত ওয়ান্স কমপ্লিমেন্ট করা লাগবে। বুঝছো? 1 গুলাকে 0, 0 গুলাকে 1, তারপর এইটার সাথে 1 যোগ করে দেওয়া লাগবে। তো তুমি যদি এটার সাথে 1 যোগ করো তাহলে দেখো তো কি হয়। 1 আর 1 0, হাতে আছে 1, 0 1 0 1 1 1। এই যে পাইছো, এইটাকেই উপরের সংখ্যাটার টুস কমপ্লিমেন্ট, বুঝছো? +22 টুস কমপ্লিমেন্ট বা -22 হিসেবে ধরা হবে। তাহলে টুস কমপ্লিমেন্ট ব্যাপারটা বুঝছো? ধরো একটা সংখ্যা আছে +50, তাহলে +50 বাইনারি ফরম্যাট কি এটা? তাহলে -50 কি হবে? -50 বাইনারি ফরম্যাট, ওই +50 বাইনারি ফরম্যাটটাকে টুস কমপ্লিমেন্ট করে দিবা, তাহলেই কাজ শেষ। বুঝতে পারছো? তো আমি যদি একটু দেখাই, ধরো +15, এইটার তুমি যদি বাইনারি ফরম্যাট চাও 8 বিটের, তাহলে এইটা দেখো ব্যাপারগুলো, তুমি চাইলে 8 বিটেও করতে পারো, 16 বিটেও করতে পারো, 32 বিটেও করতে পারো, তোমার ইচ্ছা। যদি 16 বিটে হয় তাহলে আরো 8টা শূন্য বাম পাশে দিবা। হ্যাঁ, তুমি চাইলে কিন্তু 16 বিটেও করতে পারো। ইএক্স ক্যালকুলেটর যাদের আছে ওখানে কিন্তু প্রত্যেকটা বাইনারি নাম্বার 16 বিটে দেখানো হয়, সিডাব্লিউতেও। ইএস প্লাস বা ইএসএ 8 বিট। আচ্ছা, তাহলে -15 এটা কি হবে? এই জিনিসটা টুস কমপ্লিমেন্ট। এটার ওয়ান্স কমপ্লিমেন্ট করো ফার্স্টে, 1 1 1 0 0 0, তারপর এটার সাথে 1 যোগ করে দাও, তাহলে কি হয়? 1 1 1 1 0 0 0 1। এখন দেখি এইখানে ওই জিরোর ঝামেলাটা হয় কিনা টুস কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে আমাকে বলো তো, +0 তুমি যদি চিন্তা করো 8 বিটে, 1 2 3 4টা, 1 2 3 4টা, -0 এখন আমরা চিন্তা করব। -0 কি হবে বলো তো? ফার্স্টে ওয়ান্স কমপ্লিমেন্ট, তারপর 1 যোগ করে দিবা, তাই তো? 1 যোগ করে দেখো তো কত হয়। 1 আর 1 0, ক্যারির 1 0 0 0 0 0 0, তারপর 1 চলে আসে। এখন রেজিস্টারের সাইজ 8 বিট, এখানে 1 বিট ওভারফ্লো হয়েছে, জাস্ট যোগ করে দেখো। ওইটা তুমি কি করে দিবা? ডিসকার্ড করে দিবা, কারণ 8 বিট ওভারফ্লো হইলে তো ধরে রাখতে পারবে না। তাহলে দেখছো +0 আর -0 দুটা কিন্তু সেম জিনিস। তার মানে এই টুস কমপ্লিমেন্টটাই কি অ্যাকচুয়াল জিনিস। এই টুস কমপ্লিমেন্টই কি আমার কম্পিউটার অ্যাকুরেটলি পারফর্ম করবে। বুঝতে পারলাম? তাহলে একটা পজিটিভ সংখ্যা, তার নেগেটিভটা কি হবে? জাস্ট টুস কমপ্লিমেন্ট করে দিলেই হবে। দেখো এই যে এটা তার পজিটিভ কি, এটা তার টুস কমপ্লিমেন্ট কত, এটা। এবং খেয়াল করলে দেখবা মজার ব্যাপার, এই যে সাইন বিটটা কিন্তু 0, এখানে সাইন বিটটা কি 1। আচ্ছা, ঠিক আছে। এবার চলো আমরা আরেকটা জিনিস একটু করি। হ্যাঁ, একটা শর্টকাট দেখি। টুস কমপ্লিমেন্ট বের করার একটা শর্টকাট, এই যে দেখো +22, এটা টুস কমপ্লিমেন্ট অ্যাকচুয়াল ওয়ে হচ্ছে ফার্স্ট ওয়ান্স কমপ্লিমেন্ট করবা, তারপর 1 যোগ করে দিবা। কিন্তু শর্টকাট উপায়টা হচ্ছে তুমি ডান দিক থেকে এলএসবি থেকে শুরু করবা, প্রথম 1 পাওয়ার আগ পর্যন্ত সেম রাখবা, তারপর জাস্ট ওয়ান্স কমপ্লিমেন্ট করবা। 1 গুলাকে 0, 0 গুলাকে 1, 1 গুলাকে 0, 0 গুলাকে 1। বুঝছো? তাহলে একটা সংখ্যা, এটা টুস কমপ্লিমেন্ট করার শর্টকাট উপায় কি? তুমি একদম ডান দিক থেকে আসবা, প্রথম 1 পাওয়া পর্যন্ত সেম থাকবে, এরপর থেকে উল্টায় যাবে। আবার বলি, ডান দিক থেকে আসবা, প্রথম 1 পাওয়া পর্যন্ত সেম থাকবে, তারপর কি করবে? জাস্ট উল্টায় যাবে। এবার চলো এই যে টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে কিভাবে তুমি দশমিকেও নিতে পারবা সেটা আমরা একটু দেখি, মানে বাইনারি থেকে দশমিক। ফর এক্সাম্পল, ধরো আমরা একটা সংখ্যা লিখি +77। হ্যাঁ, এটাকে আমরা 8 বিটের বাইনারিতে প্রকাশ করব।
কয় বিটের? 8 বিটের বাইনারিতে প্রকাশ করব। আমি ক্যালকুলেটর দিয়েই করতেছি। সো 8 বিটের বাইনারিতে তুমি যদি প্রকাশ করো 1001 100 1101, এটা আসবে এরকম 100 1101, তাই না? 100 1101 কয় বিট হইলো? 1 বিট, 2 বিট, 3 বিট, 4 বিট, 5 বিট, 6 বিট, 7 বিট, আগে একটা শূন্য, সাইন বিটটা 0। বুঝাইতে পারলাম? তাহলে এটা আমাদের কি +77। হ্যাঁ, টুস কমপ্লিমেন্ট মেথডেও কিন্তু দেখো পজিটিভ নাম্বারের কোনো চেঞ্জ হয় না। পজিটিভ নাম্বার, টুস কমপ্লিমেন্ট, প্রকৃত মান, ওয়ান্স কমপ্লিমেন্ট সব জায়গায় সেম, পার্থক্যটা হয় নেগেটিভ নাম্বার। এবার ধরো আমি এই জিনিসটা টুস কমপ্লিমেন্ট করব। এই জিনিসটা টুস কমপ্লিমেন্ট করা মানে হচ্ছে -77 পাওয়া। এই জিনিসটার টুস কমপ্লিমেন্ট করা মানে হচ্ছে -77 পাওয়া। সেটা আমি শর্টকাট দিয়ে করি। প্রথম 1 পাওয়া পর্যন্ত ফিক্সড, প্রথম 1 পাওয়া পর্যন্ত ফিক্সড, তারপর উল্টাইতে থাকবা। 0 হবে 1, 1 হবে 0, 0 হবে 1, 1 হবে 0, 0 হবে 1, 1 হবে। তাহলে এখন যেটা আসছে, দেখো এখন যেটা আসছে এটা টুস কমপ্লিমেন্টেড ফর্ম এবং এটা নেগেটিভ। দেখো সাইন বিটটা কিন্তু নেগেটিভ আসছে, সাইন বিটটা কিন্তু নেগেটিভ আসছে। আচ্ছা, এখন এটা তো বাইনারিতে আছে, ধরো এটাকে তুমি ডেসিমালে কনভার্ট করতে পারবা, বা নিচেরটাকে ডেসিমালে কেমনে কনভার্ট করবা? পজিটিভ যেটা আছে এটাকে ডেসিমালে কনভার্ট করা তো খুব সহজ। যেখানে যেখানে 1 আছে সেগুলোকে স্থানীয় মানে প্রকাশ করতে হবে, তাই না? এখানে কত? 2 টু দি পাওয়ার 7, এখানে কত? 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 প্লাস 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 4, 2 কিউব প্লাস 2 স্কোয়ার 2, এখানে হচ্ছে প্লাস 2 টু দি পাওয়ার 0। একটু যোগ করে দেখো তো, একটু যোগ করে দেখো, একটু সবাই যোগ করে দেখো। 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 প্লাস 2 কিউব মানে হচ্ছে 8 প্লাস 2 স্কোয়ার 4 প্লাস 1 77, 77। এবার চলো এইটার ক্ষেত্রে সব কিছু সেম, জাস্ট একটা জিনিস, এটা কিন্তু সাইন বিট। সাইন বিটের ক্যালকুলেশন যখন হবে তখন -1 দিয়ে গুণ করতে হবে, -1 দিয়ে গুণ করতে হবে। এখানে কত? 2 টু দি পাওয়ার 7 হওয়ার কথা না? এটার আগে একটা মাইনাস দিয়ে দিতে হবে, বুঝছো? এই যে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 7, যেহেতু এটা সাইন বিট এবং এটা মাইনাস নেগেটিভ, এই জন্য মাইনাস। বাদ বাকি সব কিছু সেম। 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 5 প্লাস 2 টু দি পাওয়ার 5 প্লাস 2 টু দি পাওয়ার 4, 3 2 1 0 প্লাস 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 0। ক্যালকুলেট করো সবাই, এটা ক্যালকুলেট করো, দেখো কত হয়। -2 টু দি পাওয়ার 7 প্লাস 2 টু দি পাওয়ার 5 মানে 32, 2 টু দি পাওয়ার 4 মানে 16 প্লাস 2 টু দি পাওয়ার 1 মানে কত? 2 প্লাস 1 -77। সো টুস কমপ্লিমেন্ট ফরম্যাটে একটা সংখ্যা যদি নেগেটিভ নাম্বার থাকে সেটাকেও তুমি ডেসিমালে কনভার্ট করতে পারবা। ফর এক্সাম্পল আমি যদি এটা দিই 1 1 0 1 0 0 1 1 2 3 4 5 6 7, ধরো এইটা দিলাম। আমি বললাম এটা টুস কমপ্লিমেন্ট ফরম্যাটে আছে, এটা 8 বিটের একটা সংখ্যা, তাহলে এইটাকে তুমি দশমিকে নিতে পারবা, এটা কিন্তু নেগেটিভ আসবে। সেটা কি হবে বলো তো? -2 টু দি পাওয়ার 7 প্লাস 2 টু দি পাওয়ার 6, এখানে হবে না? প্লাস 2 টু দি পাওয়ার 4 3 প্লাস 2 স্কোয়ার প্লাস 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 0। বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। এইবার আমরা একটা জিনিস দেখব। ধরো তোমার কাছে n বিট রেজিস্টার আছে, সাধারণত 8 বিট বা 16 বিট বা 32 বিট থাকে। এখন এই n বিট রেজিস্টারের মাধ্যমে টুস কমপ্লিমেন্ট ইউজ করে তুমি কত থেকে কোন রেঞ্জে নাম্বার স্টোর করতে পারবা? ধরো 8 বিট রেজিস্টার আছে, 8 বিট রেজিস্টার আছে, ঠিক আছে? এইটা হচ্ছে আমার সাইন বিট। এখন এই 8 বিটে তুমি সর্বোচ্চ নেগেটিভ নাম্বার, মানে সর্বনিম্ন সবচেয়ে ছোট নেগেটিভ নাম্বার কত স্টোর করতে পারবা? সবচেয়ে ছোট নেগেটিভ নাম্বার। টুস কমপ্লিমেন্ট, দেখো তুমি টুস কমপ্লিমেন্ট ব্যবহার করতেছ, তুমি চিন্তা করো যদি সাইন্ড নাম্বার না হইতো, অর্থাৎ শুধু পজিটিভ নাম্বার, সেক্ষেত্রে কিন্তু 8 বিট ব্যবহার করে 256টা সংখ্যা রাখতে পারতা, 0 থেকে 255 পর্যন্ত, তাই না? 0 যখন সবগুলা 0, 255 কখন? যখন সবগুলা 1 হয়ে যাইতো, তাই না? আচ্ছা, এখন
দাঁড়া আমি একটু ফিল আপ করি। 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর। ঠিক আছে, আচ্ছা এখন টুস কমপ্লিমেন্ট আমি ব্যবহার করি। সবচেয়ে ছোট সংখ্যাটা কত হবে বলো তো? তুমি এখানে 1 দিলা, বাকি সব 0, সব 0। হ্যাঁ, তুমি এখানে 1 দিলা, বাকি সব 0। তাহলে এই সংখ্যাটার ভ্যালু কত আমাকে বলো তো? -2⁻7। এটাই সবচেয়ে ছোট নাম্বার। তুমি এখানে যত জায়গায় 1 দিবা এই সংখ্যাটাকে আস্তে আস্তে বড় হইতে থাকবে। আচ্ছা, এবার চিন্তা করো সবচেয়ে ছোট নেগেটিভ নাম্বার, সবচেয়ে বড় পজিটিভ নাম্বার কি হবে? এখানে 0, বাকি সবগুলা যদি 1 হয়, বাকি সবগুলা যদি 1 হয়, সেটা হবে 2⁻7 - 1, 2⁻7 - 1। তাহলে 8 বিট ব্যবহার করে টুস কমপ্লিমেন্টের মাধ্যমে তুমি -2⁻7 থেকে 2⁻7 - 1 পর্যন্ত, অর্থাৎ -128 থেকে 127 এই রেঞ্জের সংখ্যাগুলা প্রকাশ করতে পারবা 8 বিটের মাধ্যমে। এখানে টোটাল কয়টা সংখ্যা আছে? -128 থেকে -1 পর্যন্ত 128টা, 0 129টা আর ওদিকে 127টা, টোটাল কিন্তু 256টাই সংখ্যা। টোটাল 256টা সংখ্যা কি তুমি প্রকাশ করতে পারবা। এখন এই রেঞ্জের বাইরে ধরো তোমাকে 128 বা 129 বা 132 টুস কমপ্লিমেন্টের মাধ্যমে প্রকাশ করতে বললো, তখন তোমার 8 বিটে আর হবে না, 16 বিটে যাইতে হবে, 16 বিটে যাইতে হবে। বুঝতে পারছো? ধরো তোমাকে -129 এটাকে টুস কমপ্লিমেন্টের মাধ্যমে প্রকাশ করতে বললো, তোমার তখন আর 8 বিটে হবে না, 16 বিটে যাইতে হবে। তুমি ফার্স্টে কি করবে? 129 এর বাইনারি ফরম্যাটটা লিখবা 16 বিটে, তারপর সেটাকে টুস কমপ্লিমেন্ট করে দিবা। আমরা একটু জেনারেল ফরম্যাটে আসি। যদি এনটা বিট হয় তাহলে এই এনটা বিট ব্যবহার করবে এবং টুস কমপ্লিমেন্ট মেথডে আমি সবচেয়ে ছোট যেই নাম্বারটা করতে পারবো সেটা হচ্ছে -2⁻n-1। এই যে 8 ছিল 7 হয়ে গেছে, সবচেয়ে বড় করতে পারবো 2⁻n-1, তার থেকে 1 কম। বুঝছো? সো এই রেঞ্জটা মনে রাখতে হবে, এই রেঞ্জটা মনে রাখতে হবে, এই রেঞ্জটা খুবই ইম্পর্টেন্ট, এই রেঞ্জটা খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ার? বুঝাইতে পারলাম? তাহলে টুস কমপ্লিমেন্ট ব্যাপারটা আসলে বোঝা গেছে। মানে এই টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে মাঝে মাঝেই কোয়েশ্চেন আসে, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো আমাদের যে 3টা পদ্ধতি, প্রকৃত মান, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, 3টার ক্ষেত্রেই পজিটিভ নাম্বারের ভ্যালু সেম থাকে, চেঞ্জ হয় নেগেটিভ নাম্বারের। নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্টেশন করার এক একটা টেকনিকে এক এক রকম। সবচেয়ে অ্যাকুরেট হয় কোথায়? মানে সবচেয়ে পারফেক্ট হয় টুস কমপ্লিমেন্ট এই মেথডে। এখন তোমরা 2টা বাইনারি সংখ্যার যোগ শিখছো, আমি তোমাদেরকে 2টা বাইনারি সংখ্যার বিয়োগও শিখাইছি। এগুলো তো আমরা আমাদের মাথা খাটায়, বুদ্ধি খাটায় করছি। কম্পিউটার তো বুদ্ধি খাটাবে না, ওর মধ্যে একটা লজিক দেওয়া থাকবে, ওই লজিক অনুযায়ী করবে। কম্পিউটারের যেই যোগের সার্কিটটা ওটা অনেক ফাস্ট, খুব দ্রুত করে ফেলতে পারে, কিন্তু কম্পিউটারের যেই বিয়োগের সার্কিটটা এটা অনেক স্লো, যোগের থেকে অনেক গুণ স্লো। সো কম্পিউটারকে তুমি যদি 2টা বাইনারি সংখ্যার বিয়োগ করতে দাও, সে আসলে থতমত খায় যাবে, তার অনেক টাইম লাগবে। বুঝছো? ধরো তুমি 10 থেকে 5 বিয়োগ করতে বলছো, কম্পিউটার কি করবে? এই দুটাকে বাইনারিতে নিয়ে তারপর বিয়োগ করতে বলবে। কম্পিউটার বাইনারি বিয়োগ অত পারদর্শী না। ও চাবে যে যোগের মাধ্যমে কি এটা করা যায় কোনোভাবে, যোগের মাধ্যমে কি এটা কোনোভাবে করা যায়। হ্যাঁ, এই টুস কমপ্লিমেন্টের মাধ্যমে যোগের মাধ্যমে বিয়োগ করা যায়। কিভাবে আমরা সেটা দেখব। এখানে স্টেপগুলা লেখা আছে, আমি স্টেপগুলা পড়তেছি না, আমি জাস্ট বলে দিচ্ছি। হ্যাঁ, 2 এর পরিপূরক ব্যবহার করে যোগের মাধ্যমে বিয়োগ। ধরো আমি তোমাকে যেটা বললাম 25 থেকে 12 বিয়োগ করো, এই যে এটা। হ্যাঁ, 25 থেকে 12 বিয়োগ করো, তাহলে কি 25 - 12, তাই তো? তো প্রথমত আমাকে যেই জিনিসটা দেখতে হবে, আমি টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে এই কাজটা করব। যেই সংখ্যাগুলো আছে এবং যেই বিয়োগফলটা সেটা স্টোর করতে আমার কয় বিট দরকার, কয় বিট দরকার। যদি সবগুলা সংখ্যা -128 থেকে 127 এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে 8 বিটই যথেষ্ট। যদি কোনো একটা সংখ্যা এটা এটা বা যোগফল বা বিয়োগফল, দেখো এখানে বিয়োগ মানে যেই দুটা ইনপুট এবং রেজাল্ট, তুমি তো বিয়োগ করতে পারো 13, যোগফল বিয়োগফল বার করতে পারো না, বাংলাতে তো পারোই।
যদি এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে 8 বিট নিব, তার থেকে বেশি থাকলে কি 16 বিট নেওয়া লাগবে। তারপর আমাদের যে বাংলা বিয়োগটা, আমরা বাংলা বিয়োগটাকে যোগ আকারে প্রকাশ করব সব সময়। আমরা বিয়োগগুলোকে কি যোগ আকারে প্রকাশ করব, প্লাস মাইনাস 12 10। এইবার যেটার আগে নেগেটিভ তার টুস কমপ্লিমেন্ট আমরা বের করব। তাহলে প্রথমত 25 তো নেগেটিভ না, 25 তো পজিটিভ, তাহলে এইটার বাইনারি ফরম্যাটটা লিখতে হবে এবং সেটা কিন্তু তোমার খাতায় লিখে দেখাইতে হবে। বাইনারিতে কেমন নেই, যে 2 দিয়ে ভাগ টাক করে, আমি আর সেটা দেখাচ্ছি না, আমি ডিরেক্টলি ক্যালকুলেটরে করে ফেলতেছি। ডেসিমাল 25। সো এইটাকে তুমি যদি বাইনারিতে নাও কি হবে, 11001 11001। ঠিক আছে, 8 বিটে নিতে হবে। কয় বিট হয়েছে? 5 বিট। তাহলে আগে আরো 3টা জিরো, তাহলে 25-এর বাইনারি ফরম্যাট ডান। এখন 25-এর সাথে -12 যোগ করা লাগবে। আমরা 12-র বাইনারি ফরম্যাটটা দেখি, +12। আমরা 12-র বাইনারি ফরম্যাটটা দেখি। আমরা যদি 12-র বাইনারি ফরম্যাটটা দেখি সেটা হবে 1100। হ্যাঁ, আগে 4টা শূন্য, 1100। এখন 12-র টুস কমপ্লিমেন্ট করা কিন্তু -12। তাহলে এটা টুস কমপ্লিমেন্ট। প্রথম 1 পাওয়ার আগ পর্যন্ত সেম, তারপর থেকে উল্টাবা, 1 কে 0, 0 কে 1, 1 কে 0, 0 কে 1। ক্লিয়ার? সবাই আমাকে বলো, বুঝছো? তাহলে -12 10। সো -12 কত? 1 2 3 4। তারপর হচ্ছে 0100। এইবার এই দুইটা যোগ করলেই আসলে কি পাওয়া যাবে জানো? 12 থেকে 25-এর বিয়োগফল। এই দুইটা যোগ করলেই 12 থেকে 25-এর বিয়োগফল পাওয়া যাবে। ডান, যোগ করো। 1 আর 0 কত? 1 0 0 0 1 1 1 1 এ 0, হাতে আছে 1, 1 1 এ 0, হাতে আছে 1, 1 1 এ 0, হাতে আছে 1, 1 1 এ 0, হাতে আছে 1। এই একটা ওভারফ্লো করছে। খেয়াল করো, আমার কি 8টা বিট ছিল না? এখানেও 8টা বিট, এখানেও 8টা বিট, কিন্তু রেজাল্টে 9টা বিট চলে আসছে। তাহলে যেটা ওভারফ্লো করবে সেটা তুমি কেটে দিবা, যেটা আসছে এটাই রেজাল্ট, এই যে 8 বিটের রেজাল্ট। এবং দেখো সাইন বিটটা কি পজিটিভ, তাহলে এই দুইটার বিয়োগফল পজিটিভ আসবে। এবং সেই পজিটিভ সংখ্যাটা কত আমাকে বলো? 25 -12। তুমি যদি এটা করো তাহলে কত আসছে? 1টা 2টা 3টা 4টা, 11012। 1 4 8 13। এটাকে তুমি যদি ডেসিমালে নিয়ে যাও, বুঝতে পারছো? আমি কিন্তু কোথাও বিয়োগ করি নাই, তাহলে আমি যোগের মাধ্যমে বিয়োগের কাজটা করলাম। কম্পিউটারে এটাই করা হয়। কেন? কারণ কম্পিউটার বিয়োগ পারে না, পারলেও ওর অনেক টাইম লাগে। ঠিক আছে, তাহলে পুরো প্রসেসটা আমি তোমাকে একটু বলে দিই। প্রথমত তোমাকে যোগের মাধ্যমে বিয়োগ করতে হবে বা বিয়োগফল বাইর করতে হবে বা কম্পিউটারে টুস কমপ্লিমেন্টের সাহায্যে। তুমি প্রথমত দেখবা যেই সংখ্যা দুইটা দেওয়া আছে এবং তাদের বিয়োগ করলে যে রেজাল্টটা, সেটাকে এই সীমার মধ্যে থাকলে সব কাজ 8 বিটের রেজিস্টারে হবে, নাহলে 16 বিটের রেজিস্টারে হবে। তারপর তুমি অপারেশনে যত সবগুলোকে যোগ আকারে প্রকাশ করবা, যোগ আকারে প্রকাশ করলে দেবা কিছু সংখ্যার আগে নেগেটিভ চলে গেছে। যেই সংখ্যাগুলো পজিটিভ এগুলা নর্মাল বাইনারি রিপ্রেজেন্টেশন, যেই সংখ্যাগুলো নেগেটিভ ওগুলার টুস কমপ্লিমেন্ট ফর্ম। এই যে এটা নর্মাল, এটা টুস কমপ্লিমেন্ট ফর্ম। তুমি যোগ করে দিছো, যোগ করে তুমি দেখবা যদি ওভারফ্লো হয় ওভারফ্লো বিটটা কেটে দিবা, ওভারফ্লো না হলে ফাইন। 8 বিটের রেজাল্ট আসবে, ওটার সাইন বিট যদি পজিটিভ থাকে তাহলে রেজাল্টটা পজিটিভ বের করে নিবা। সাইন বিট যদি নেগেটিভ থাকে তাহলে রেজাল্টটা নেগেটিভ আসবে। কিভাবে আমি দেখাইতেছি, এটা তো 25 থেকে 12 বলছে, তাই না? এবার উল্টাটা করব। 25 থেকে 12 বলছে না, এবার 12 থেকে 25 করব।
কি বলো? দেখো 8 বিটের রেজিস্টারের মাধ্যমে 12 ও -25 যোগফল, 12 ও -25 যোগফল। তো আমরা একটু দেখি 12 ও -25 যোগফল, তাহলে কার আগে নেগেটিভ বলো তো? -25। ফার্স্টে দেখো এগুলো কি 8 বিটে হবে? অবশ্যই 8 বিটে হবে। তাহলে ফার্স্টে আমার দেখো 12 বাইনারি ফর্ম, 12 বাইনারি ফর্ম এখানে লেখা আছে 4টা 0 1 1 0 0, 1টা 2টা 3টা 4টা 1 1 0 0। এবার 25, ঠিক আছে 25 কিন্তু এবার নেগেটিভ, তাহলে 25-এর বাইনারি ফর্মটা দেখি। প্রথমত আমাকে 25-এর বাইনারি ফর্মটা লিখতে হবে। 25 এটার বাইনারি ফর্ম, এই তো ভুলে গেছি, 4টা 0 3টা 0 1 1 0 0 1, এটা কি 25-এর বাইনারি ফর্ম। এখন 25-এর টুস কমপ্লিমেন্ট মানে -25-এর বাইনারি ফর্মটা লিখতে হবে। এটা কি? এটা টুস কমপ্লিমেন্ট। আমি শর্টকাটে করি, প্রথম 1 পাওয়ার আগ পর্যন্ত সেম, তারপর জাস্ট উল্টাবা 1 1 0 0 1 1 1। তাহলে আমাদের -25 এইটার বাইনারি ফর্ম তুমি যদি খেয়াল করো 1 1 1 0 1 1 1 0, তারপর 0 1 1 1 0 1 1 1। ক্লিয়ার? এই দুটো যোগ করো, যোগ করলে কত হয় খেয়াল করো, 0 আর 1 1 1 1 আর 1 0, হাতে আসছে 1, 1 আর 1 0 1 1 1 1। এটাই কি যোগফল। দেখো এখানে কোনো ওভারফ্লো হয় নাই, এই যে সংখ্যাটা আসছে সেটা কিন্তু নেগেটিভ। বুঝতে পারছো? তাহলে কি লিখতে পারো আমাকে বলো তো? এই জিনিসটাকে তুমি যদি এখন টুস কমপ্লিমেন্ট ফরম্যাটে আসে, তুমি কিন্তু বুঝতে পারছো এটা টুস কমপ্লিমেন্ট ফরম্যাটে আছে। হ্যাঁ, তাহলে এটা ডেসিমাল ভ্যালু কি হবে? এই যে এখানে আছে, তাহলে -2⁻7 প্লাস 2⁻6 প্লাস 2⁻5 প্লাস 2⁻4 প্লাস 2³ এখানে নাই, +2 প্লাস 2⁻0। দেখো তো ক্যালকুলেট করে কত হয়, দেখো তো সবাই ক্যালকুলেট করে কত হয়। -2⁻7 প্লাস 2⁻6 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস 2 প্লাস 1। এই কি ভুল করছি? দেখো তো কোনো কিছু কি মিস করছি? 1 32 প্লাস 16 প্লাস 8 এবার তুমি যদি যোগ করো তাহলে খেয়াল করো 0 আর 1 1 0 আর 1 1 1 আর 1 0, হাতে আসছে 1 1 আর 1 0, হাতে আসছে 1 1 1 1 1। কোনো ওভারফ্লো হয় নাই। এবং দেখো আমাদের সাইন বিটটাই কি আসছে? 1 আসছে। তো সাইন বিটটাই যেহেতু 1, তাহলে আমাদের বিয়োগফলটা কি নেগেটিভ না? নেগেটিভ। তুমি চাইলে ডেসিমালে সরাসরি প্রকাশ করতে পারবে। কেমনে? এই দেখো -2⁻7 প্লাস 2⁻6 প্লাস 2⁻5 প্লাস 2⁻7 6 5 প্লাস 2⁻4 3 2 2⁻1 প্লাস 2⁻0। এটাই কি এটার দশমিক ফরম্যাট। তাহলে দেখো -2⁻7 প্লাস 2⁻6 প্লাস 2⁻5 প্লাস 2⁻4 প্লাস 2 প্লাস 1। দেখো -13 আসছে, -13 আসছে। বা তুমি আরেকটা কাজ করতে পারো, তুমি এভাবে বলতে পারো যে যেহেতু সাইন বিটটা 1 তার মানে সংখ্যাটা নেগেটিভ, তুমি এটাকে যদি আবার টুস কমপ্লিমেন্ট করো তাহলে +13 পাবা। বুঝছো? ব্যাপারটা অনেকটা এরকম। তুমি 10কে -1 দিয়ে গুণ করলে কত হয়? -10। তারপর আবার -1 দিয়ে গুণ করলে কত হয়? 10। তার মানে একটা সংখ্যা ধরো 13, এইটা টুস কমপ্লিমেন্ট তুমি যদি করো তাহলে কি পাবা? -13। সেটাকে আবার টুস কমপ্লিমেন্ট করলে তুমি কি
13 ফেরত পাবা। তো চাইলে ওভাবেও করতে পারো। তাইলে এই টাইপ থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসবে। কিরকম কোয়েশ্চেন আসতে পারে? দুটা সংখ্যা দিয়ে এদের যোগফল বিয়োগফল যেমনি ইচ্ছা এমনি করতে পারে। তোমার প্রথম কাজ হবে যেই দুটা সংখ্যা দেওয়া আছে এবং ফলাফলটা সেটা কি 8 বিটে সাপোর্ট করে, তাহলে 8 বিট দিয়ে কাজ করবা, না হলে 16 বিট। তারপর যেই সংখ্যাগুলো পজিটিভ তাদের নর্মাল বাইনারি ফর্ম, যেগুলো নেগেটিভ তাদের টুস কমপ্লিমেন্ট ফর্ম, তারপর যোগ করে ফেলবা। যোগ করার পরে ওভারফ্লো হইলে ওই ওভারফ্লো বিটটা বাদ করে দিবা। হ্যাঁ, ওই ক্যারি বিটটা বাদ করে দিবা। ক্যারি বিট থাকলে সাধারণত রেজাল্টটা পজিটিভ হয়, তাহলে যেটা আসছে ওটাই রেজাল্ট। আর যদি ওভারফ্লো না হয় তখন সাইন বিটটা 1 আসবে, তখন নেগেটিভ সংখ্যা। তুমি নেগেটিভ সংখ্যাটাকে ডিরেক্ট ডেসিমালে প্রকাশ করতে পারো, বা এইভাবে বলতে পারো যেহেতু সাইন বিট 1 তার মানে এটা নেগেটিভ, এটাকে টুস কমপ্লিমেন্ট করলে এটার পজিটিভ ফর্মটা পাবা। এখন নানাভাবে কোয়েশ্চেন দিতে পারে। ফর এক্সাম্পল, ধরো তোমাকে বললো 12 থেকে 25 বাদ দাও, তাহলে তো বুঝছোই কি করবা। তোমার কাজ হচ্ছে যোগাকারে প্রকাশ করে যেটার আগে নেগেটিভ থাকবে ওটাকে টুস কমপ্লিমেন্ট দাও, যেটার আগে নেগেটিভ থাকবে ওটাকে টুস কমপ্লিমেন্ট দাও। তারপর ধরো এরকম -12 -25, তাহলে এই ক্ষেত্রে কি হবে? দুটার আগেই তো নেগেটিভ, তাহলে দুটাকেই টুস কমপ্লিমেন্ট করতে হবে। বুঝছো? এরপর তোমাকে বললো -12 থেকে -25 বিয়োগ কর। বুঝছো? তোমাকে বলছে -12 থেকে -25 বিয়োগ কর, -12 থেকে -25 বিয়োগ। কাহিনী বুঝছো? তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়? -12 এটা নেগেটিভ ফর্মেটে আছে, এটার থেকে -25 যদি বাদ দাও, মাইনাসে মাইনাসে প্লাস, এরকম হয়ে যাবে না? তো এক্ষেত্রে কি 25-এর নর্মাল বাইনারি ফর্ম আর 12-র কি টুস কমপ্লিমেন্ট ফর্ম, এটা দিতে হবে, তারপর যোগ করে দিবা, কাজ শেষ। সো এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, এখানে স্টার্ট দিতে পারো, এখান থেকে প্রশ্ন আসবে, আচ্ছা কিছু কোয়েশ্চেন আছে। দেখো 2-এর পরিপূরক কি তোমরা সবাই জানো, এটার ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক বের করতে পারবা। এই সংখ্যাটা রেজিস্টারে স্টোর করতে কমপক্ষে কত বিট দরকার? দেখো আমরা জানি -128 থেকে 127 এই রেঞ্জে থাকলে 8 বিট, এর বাইরে থাকলে কত? 16 বিট। এখন 16 বিটের রেজিস্টারের ক্যাপাসিটি কত বলো তো? -15 থেকে -1। বুঝছো? এই সংখ্যাটার টুস কমপ্লিমেন্ট বের করতে পারবা।